দক্ষিণ পন্থার পতাকা উড়লেও দক্ষিণ ভারতের কিছুটা অংশ বাদ দিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে কোনোভাবে দাঁত ফোটাতে পারছে না। পশ্চিমবাংলার মাটিতে কিছুতেই দাঁত ফোটাতে পারছে না। কেন না? এখানে ধর্মীয় রাজনীতি করা যাচ্ছে না, কারণ শাসক দল তারাও ধর্মীয় রাজনীতিকে পাত্তা দেয় না। তাই যতক্ষণ না এদের সরিয়ে দেওয়া যায়, তোমাদের একটা ইতিহাস জানা উচিত। হিন্দু পেট্রিয়ট নামে একটা পত্রিকার নাম পড়েছো তো ইতিহাসে? হিন্দু পেট্রিয়ট পত্রিকার নাম ইতিহাসে পড়েছো তোমরা? এই হিন্দু পেট্রিয়ট পত্রিকাতে একটা লেখনী বেরিয়েছিল যে এদেশে ব্রিটিশ আমাদের প্রধান শত্রু নয়, এদেশে ব্রিটিশ আমাদের প্রধান শত্রু নয়। ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করার এত তাড়াহুড়ো করার দরকার নেই। কারা বলেছিল? এই বিজেপি যাদের উত্তরাধিকার বহন করছে, সংঘ পরিবার এবং তাদের সাকরেদরা বলেছিল যে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করার কোনো প্রয়োজন নেই, এখন লড়াই করতে হবে। আমাদের প্রধান শত্রু হচ্ছে কমিউনিস্ট আর ইসলাম, আর আমাদের শত্রু ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করার এখানে কিছু দরকার নেই। সুতরাং এদেরকে আগে পড়াশোনা করতে হবে, তখন কমিউনিস্টদের তেমন ক্ষমতা নেই। তাহলে বিদ্বেষের বীজ কিন্তু বোনা হয়েছিল বহু আগে। আজ তোমরা ইতিহাসে পড়েছো, রাজনারায়ণ বসুর নাম পড়েছো, হিন্দু মেলার কথা পড়েছো তোমরা? এই হিন্দু মেলা প্রতিষ্ঠিত করা হয়েছিল কেন? মানে আজকাল আমার খুব বিরক্ত লাগে, মানে ছাত্রছাত্রীরা কিন্তু হিন্দু মেলাটা কি জিজ্ঞেস করে না। মানে স্যার পড়িয়ে যাচ্ছেন, স্যার বলে যাচ্ছেন হিন্দু মেলা প্রতিষ্ঠা করেছিলেন রাজনারায়ণ বসু, রাজেন্দ্রলাল মিত্র, মুক্ত সব বলে যাচ্ছেন। ছেলেপুলেরা কোশ্চেনও করে না, স্যার হিন্দু মেলাটা কি জিনিস, কেন প্রতিষ্ঠিত হয়েছিল? এই জিজ্ঞাসু মন না থাকলে কিন্তু খুব মুশকিল। রবীন্দ্রনাথ ঠাকুর ওই হিন্দু মেলা নিয়ে তখনই প্রতিবাদ জানিয়েছিলেন যে এটা আগামী দিনে মাথা ব্যথার কারণ হবে। তাই কিন্তু হলো ওই হিন্দু মেলার উত্তরাধিকার যারা বহন করছিল, পরবর্তীকালে এসে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ 1925 সালে তৈরি হলো। মাত্র 5 জন মিলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তৈরি করেছিলেন। আর সেই আরএসএস এর প্রথম যে প্রতিষ্ঠা সম্মেলন, প্রতিষ্ঠার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে ভারতবর্ষের দিগ্গজদের ডাকা হয়েছিল, কিন্তু সেখানে পশ্চিমবাংলা থেকে একমাত্র রবি ঠাকুর ছাড়া বাকি সবই প্রায় গিয়েছিলেন। রবি ঠাকুর জানতেন। তো যা, আমি ইতিহাস চর্চা করতে চাইছি না। আমি যেটা বলছিলাম যে 70-এর দশকে যে ছাত্র, যুবক, কৃষক, মহিলা এই আন্দোলনগুলো হয়েছিল না, 34 বছরের বামফ্রন্ট সরকার ধীরে ধীরে সেই আন্দোলন থেকে মানুষকে সরিয়ে দিয়েছে। কেন না? আমরা এসে গেছি, তোমাদের আর আন্দোলন করতে হবে না, সব পেয়ে যাবে। এই করতে করতে মানুষ আন্দোলন করতে ভুলে গেছে। তবুও তারপরেও বামপন্থীরা যেহেতু সারা বছর রাজনীতি করে, তাই মিটিং, মিছিল, হেনা তেনা এগুলো চালিয়ে যেত, আর কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল মিটিং গুলো করতো বা কেন্দ্র বিরোধী আন্দোলন গুলো হতো। তাই আন্দোলনের চরিত্র একটু হলেও ছিল কিন্তু 34 বছরের বামফ্রন্টের আমলে। 70-এর দশকে যে বিভীষিকাময় পরিস্থিতি ছিল, কথা বলার অধিকার ছিল না। 72 থেকে 77 সবচেয়ে ডেঞ্জারাস ছিল। বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন তোমরা জানো তো? সিদ্ধার্থ শঙ্কর রায়।
আর সিদ্ধার্থ শঙ্কর রায়ের উপযুক্ত শিষ্যা সিদ্ধার্থ রায় বলেও গেছে, মারা যাওয়ার আগে সিদ্ধার্থ রায় বলে গেছে যে আমি মমতার মধ্যে আমাকে দেখতে পাচ্ছি। সিদ্ধার্থ রায় মৌলালী যুব কেন্দ্রে মুসলমানদের একটা অনুষ্ঠান ছিল, কামরুজ্জামানরা করেছিল, মাইনরিটি ইউথ ফেডারেশন। সেই মাইনরিটি ইউথ ফেডারেশন থেকে ওনাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। উনি সেখানে বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি আমার ছায়া মমতা ব্যানার্জির মধ্যে রয়েছে, মমতার মধ্যে রয়েছে। আগামী দিনে সংখ্যালঘুরা মমতার হাতকে শক্ত করবে। তো যাই হোক, 11 সাল থেকে সব সংখ্যালঘুরা মমতার হাতকে শক্ত করতে লাগলাম। আমরা মমতার হাত শক্ত হলো, কিন্তু আমরা ভুলে গেছি যে উনি কিন্তু আরেকটা কথা বলেছিলেন যে আমার ছায়া মমতা ব্যানার্জির মধ্যে দেখতে পাচ্ছি, অর্থাৎ একনায়কতন্ত্রের ছায়া। মানুষ কথা বললে কোতল করে দেব। আমি বরাহনগরের গণহত্যার কথা যদি একটু বলি তাহলে তোমরা বুঝতে পারবে। বরাহনগরে সকালবেলা ঘুম থেকে উঠে ভোরবেলা ঠেলাওয়ালা যারা রাস্তার ধারে থাকে তারা ভোরবেলা শৌচক্রিয়া করতে গঙ্গার ঘাটে গিয়ে দেখে গঙ্গার পানি লাল লাল হয়ে গেছে। সর্বনাশ, কি ব্যাপার? ভয় পেয়ে গেছে লোক, দৌড়ে এসে যে গঙ্গার জল লাল হয়ে গেল কি করে? তাহলে গঙ্গা মা খেপে গেছে। দিনের আলো যত প্রকাশ হতে লাগলো তখন আমার বাড়ির বাবলু নেই, ওই বাড়ির বিল্টু নেই, ওই বাড়ির কালো নেই, অর্থাৎ 150 যুবককে এক রাতে জবাই করে গঙ্গায় ভাসিয়ে দিয়েছিল এই সিদ্ধার্থ রায়ের উত্তরসূরি হচ্ছেন মমতা ব্যানার্জি। তাই মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে এই বাংলায় যে কণ্ঠ রোধ করা হবে, প্রতিবাদের ভাষাকে যে রুদ্ধ করা হবে, এটা খুব স্বাভাবিক ছিল। তারপরেও মমতা ব্যানার্জিদের বিরুদ্ধে বুঝলে হে নিশিকান্ত, নারীর মনের কথা এত কেই বা জানতো।